আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বেসিক বিল্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বায়োলজির প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। চলো আমরা শুরু করি। জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে উদ্ভিদের হচ্ছে প্রায় 4 লক্ষ এবং প্রাণীর হচ্ছে প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি সত্যি কখনো শেষ করা যায়, এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানো প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই। তাহলে শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে একটা। সেই লক্ষ্যটা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তাহলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1778। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করার পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনিই প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে তিনি কি করছেন? জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করছেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে ভাগ করছেন। একটার নাম হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটার নাম হচ্ছে প্রাণী জগৎ হিসাবে বিন্যস্ত করেন। ওকে, এখন দেখো এখানে আমরা একটু লিখে নিই। এখানকার যে নোটটা আছে, নোটটা একটু করে নিই। প্রথমে হচ্ছে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। প্রথমে কি শ্রেণীবিন্যাস কি? প্রথম প্রশ্নটা হচ্ছে শ্রেণীবিন্যাস কি? তাহলে শ্রেণীবিন্যাস আমরা কি শিখলাম? যে বিশাল জীবজগৎকে কম পরিশ্রমে অল্প সময়ে জানার জন্য বিন্যস্ত করাকেই শ্রেণীবিন্যাস বলা হয়। তাহলে বিশাল জগৎকে কম পরিশ্রমে এবং অল্প সময়ে জানার জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব
আন্তর্জাতিক আন্তর্জাতিক পদ্ধতিতে বিন্যস্ত করাকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা কি? বিশাল জীবজগৎকে কম পরিশ্রমে এবং অল্প সময়ে জানার জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে বিন্যস্ত করাকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসে সর্বপ্রথম যিনি পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস করছেন এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করছেন তিনি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই জন্য তাকে কি বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের জনককে। এখানে দুইটা প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে আচ্ছা, আমরা একটু ভিন্নভাবে লিখি যাতে দুইটা প্রশ্ন একসাথে কভার হয়ে যায়। এখানে হচ্ছে এইভাবে প্রশ্নটা হতে পারে, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কেন? ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কেন? এখানে দেখো ক্যারোলাস লিনিয়াস কি করছেন? ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস করছেন এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করছেন, এবং তিনি অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে ভাগ করছেন, যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। এই জন্য ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। অর্থাৎ আমরা এইটুকু লিখব, এই যে এখান থেকে এইটুকু কি লিখব, এরকম যে ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবের সর্বপ্রথম জীবের পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে পূর্ণ শ্রেণীবিন্যাস জীবের পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তিনি অসংখ্য জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে ভাগ করেন। এ কারণে
তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি কি করছেন? পূর্ণাঙ্গ শ্রেণীবিন্যাস প্রদান করছেন এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করছেন। তিনি সর্বপ্রথম পূর্ণাঙ্গ জীবের অসংখ্য জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং আরেকটি হচ্ছে প্রাণী জগৎ। এই জন্য তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ওকে, এরপরে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আরোহণ করা। 2 নম্বর হচ্ছে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। এটা হচ্ছে 2টা গেল। 3 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। এবং সর্বশেষ হচ্ছে সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হয়। তাহলে এখানে কয়টা উদ্দেশ্য আছে, আমরা উদ্দেশ্যগুলো একটু লিখি। দেখো, এখানে এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য, প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা। এটা হচ্ছে 2 নম্বর, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। এটা হচ্ছে 3 নম্বর, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। এবং এটি হচ্ছে 4 নম্বর, জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। যদি আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আসে, যে প্রশ্নটা এরকম ভাবে আসে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, লিখো। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, লিখো। তাহলে আমরা প্রথমে উত্তর লিখবো এইভাবে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য দিয়ে নিচে 1 নাম্বার দিব, দিয়ে প্রথমটা লিখব প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা। প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা। আচ্ছা, এটা হবে আরোহণ। আহরণ হবে, সরি। আহরণ করা। একইভাবে 2, 3, 4 দিয়ে আমরা এই উদ্দেশ্যগুলো ধারাবাহিকভাবে লিখব। ওকে, এরপরে দেখো জীবজগৎ। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে বিবেচনা করে 2টি রাজ্য বা কিংডমে বিন্যস্ত করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর এই 6 টেকার। তাহলে কিসের উপর ভিত্তি করে? 1 নম্বর হচ্ছে
কোষের ডিএনএ আরএনএর প্রকারভেদ। 2 নম্বর হচ্ছে জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা। এবং 3 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর.এইচ. হোয়াইটটেকার কত সালে? 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করেন। 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তীতে মার্গুলিস 1974 সালে হোয়াইটটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন এবং কি করছেন? সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই 2টি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। তাহলে দেখো এখানে সর্বপ্রথম আমরা যে শ্রেণীবিন্যাসটা দেখেছিলাম সেটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস। তিনি কি করেছিলেন? জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছিলেন, 2টা কিংডমে ভাগ করেছিলেন। এই কিংডমগুলো হচ্ছে একটা ছিল হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন? লিনিয়াস এই জীব জগৎকে 2টা ভাগে ভাগ করছিলেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা ছিল হচ্ছে প্রাণী জগৎ। তার যে এই ভাগ, এগুলো মূলত ছিল মানে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এগুলো অল্প সংখ্যক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বিশেষ করে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করছিলেন। কিন্তু পরবর্তীতে আর.এইচ. হোয়াইটটেকার কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করছেন। আর.এইচ. হোয়াইটটেকার কি করছেন? কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করছেন। 1 নম্বর ছিল হচ্ছে ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ। ডিএনএ ও আরএনএ এর প্রকারভেদ। তারপরে হচ্ছে এটা ছিল 1 নম্বর। আচ্ছা, ডিএনএ আরএনএর প্রকারভেদ। এরপর হচ্ছে জীবকোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তাহলে এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে তিনি কি করছেন? কত সালে? 1969 সালে তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটা কিরকম? তার প্রস্তাব ছিল এরকম। তার প্রস্তাব ছিল হচ্ছে এই যে জীব জগৎ আছে, এই জীব জগৎকে তিনি 5টা রাজ্যে ভাগ করছেন। এই রাজ্যগুলোর 1 নম্বর ছিল হচ্ছে মনেরা, 2 নম্বর ছিল হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বর ছিল হচ্ছে ফানজাই এবং 4 নম্বর ছিল হচ্ছে প্লান্টি এবং 5 নম্বর ছিল হচ্ছে অ্যানিমেলিয়া।
এই যে 5টা রাজ্য, এগুলো সব হচ্ছে কি রাজ্য 5টি। এই 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাসের তিনি একটা প্রস্তাব করলেন। কিন্তু পরবর্তীতে এই যে তার এই প্রস্তাব অনুসারে 1974 সালে মার্গুলিস মার্গুলিস গুলিস মার্গুলিস তার এই শ্রেণীবিন্যাসটাকে একটু পরিবর্তিত এবং বিস্তারিতভাবে লিখলেন। তিনি কি করলেন, প্রথমে এই যে জীব জগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করলেন। এই যে জীব জগৎ আছে, জীব জগৎ, এই জীব জগৎকে তিনি কি করলেন, দুইটা সুপার কিংডমে ভাগ করলেন। সুপার কিংডম 1, যেটির নাম দিলেন তিনি প্রোক্যারিওটা, যেটির নাম দিলেন তিনি কি প্রোক্যারিওটা। এবং আরেকটি সুপার কিংডম 2, সুপার কিংডম 2, যেটির নাম দিলেন তিনি ইউক্যারিওটা। ওকে, এই সুপার কিংডমের 1 মধ্যে একটা রাজ্য রাখলেন, যেটির নাম দিলেন তিনি হচ্ছে রাজ্য 1, যেটি ছিল হচ্ছে মনেরা। এবং সুপার কিংডম 2 এর ভিতরে রাজ্য 2তে রাখলেন প্রতিষ্ঠা, রাজ্য 3তে রাখলেন ফানজাই, রাজ্য 4-এ রাখলেন প্লান্টি, এবং রাজ্য 5-এ রাখলেন অ্যানিমেলিয়া। তো এটা হচ্ছে মার্গুলিস, এটারে কি করলেন, হোয়াইট টেকার শ্রেণীবিন্যাসকে বিস্তারিত এবং পরিবর্তিত ও বিস্তারিত রূপ দিয়েছেন। পরিবর্তিত ও বিস্তারিত রূপ দিয়েছেন কার শ্রেণীবিন্যাসকে, এই যে শ্রেণীবিন্যাসটা আছে, এই যে 5 কিংডম, এটারে বলে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম বা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। ওকে, তো আমরা মোটামুটি এটা একটু লিখে রাখলে পরবর্তীতে খুব সহজে আমরা এটা মানে মেমোরাইজ করতে পারবো এবং সহজে বুঝতে পারবো যে আসলে হোয়াইট টেকার এবং বা মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা আসলে কি রকম। এবার আসুন আমরা এই শ্রেণীবিন্যাসগুলো ধারাবাহিকভাবে পড়ি। প্রথমে দেখেন সুপার কিংডম 1, এই যে সুপার কিংডম 1 যেটি ছিল প্রোক্যারিওটা। তো আমরা এখানে একটু লিখে নেই আসলে প্রোক্যারিওটা মানে কি। এই যে প্রোক্যারিওটা আছে সুপার কিংডম 1 এর প্রোক্যারিওটা, এই প্রো মানে হচ্ছে আদি এবং ক্যারিওটা মানে কোষ, ক্যারিওটা মানে হচ্ছে কোষ। তাহলে প্রোক্যারিওটা মানে এরা হচ্ছে সবাই আদি কোষী। আচ্ছা, প্রোক্যারিওটা মানে কি, এরা সবাই হচ্ছে আদি কোষী। এবং আদি কোষীর একটা বৈশিষ্ট্য আছে, আমরা যদি নিউক্লিয়াস দেখি, মনে করেন এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের হচ্ছে বাইরের আবরণ বা প্লাজম, এটারে বলে নিউক্লিয় প্লাজম। এবং মাঝখানে এরকম একটা গোল্লা থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, যে সকল কোষে এই দুইটা জিনিস থাকবে না, অর্থাৎ নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিওলাস অনুপস্থিত থাকবে, তারা মূলত হচ্ছে, তাদের যে নিউক্লিয়াস
এই যে নিউক্লিয়াস, নিউক্লিয় প্লাজম আছে, নিউক্লিয় লাস আছে, তাহলে এটা হচ্ছে সুগঠিত বাট আমরা যদি ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস দেখি, ব্যাকটেরিয়ার আসলে নিউক্লিয়াস নাই, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। নিউক্লিয়াসের ভিতরে আরো এরকম প্যাথোলজিক্যাল জিনিসপত্র থাকে, এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। তো নিউক্লিয়াসে এবং এখানে এই ক্রোমাটিনে এখানে ডিএনএ থাকে আর কি। তো যেহেতু এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে, এটা মনে করেন ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভিতরে এরকম পেঁচানো কি থাকে, ডিএনএ থাকে। যেহেতু এখানে এই যে নিউক্লিয়াসের যে উপাদানগুলো, যে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস, এগুলো নাই, শুধুমাত্র এই ভিতরের যে ক্রোমাটিন বস্তুগুলো আছে, এগুলো নিউক্লিয়াস এই ক্রোমাটিন বস্তু হিসেবে ডিএনএ এরকম পেঁচানো মুক্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে। যখন কোনো একটা নিউক্লিয়াসে, কোনো একটা কোষের নিউক্লিয়াস এরকম নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস থাকবে না, শুধুমাত্র ক্রোমাটিন বস্তুগুলো সমস্ত কোষ জুড়ে অবস্থান করবে, তখন সেটাকে বলবো আমরা সুগঠিত। এই নিউক্লিয়াসকে আমরা সুগঠিত বলবো। যদি নিউক্লিয় প্লাজম, নিউক্লিয়াস লাস থাকে তাহলে সেটাকে বলবো সুগঠিত, আর না থাকলে আমরা বলবো সুগঠিত নয়, সুগঠিত নয়। তো আমরা এখানে এই প্রোক্যারিওটাতে আদিকোষীতে শুধুমাত্র এরকম থাকে, এটা হচ্ছে আদিকোষী। আর ইউক্যারিওটাতে এরকম থাকে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটাতে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসে কি থাকে না, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস থাকে না। তাহলে এখানে কি থাকে না, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস থাকে না। আর ইউক্যারিওটাতে নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস থাকে। তাহলে এই দুটো কি, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস এখানে হচ্ছে থাকে। এবং এই ধরনের নিউক্লিয়াস আমরা বলি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। আর এখানে আরেকটা কথা, ইউক্যারিওটা এর মানে, ইউ মানে হচ্ছে প্রকৃত, আর এই ক্যারিওটা মানে হচ্ছে কোষ। তাহলে এরা হচ্ছে প্রকৃত কোষী। তাহলে এখানে দেখেন আমরা কয়েকটা বিষয় শিখলাম। একটা হচ্ছে প্রোক্যারিওটা মানে হচ্ছে প্রো মানে আদি, ক্যারিওটা মানে কোষ, এরা হচ্ছে সবাই আদিকোষী। এবং প্রোক্যারিওটাতে আদিকোষীতে কি থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াস মানে কি, সুগঠিত নিউক্লিয়াস না থাকার অর্থ হচ্ছে এতে নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস থাকে না। ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে প্রকৃত এবং ক্যারিওটা মানে কোষ, তাহলে এরা হচ্ছে সবাই প্রকৃত কোষী হওয়ার অর্থ হচ্ছে এদের নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় লাস উপস্থিত। ওকে, এখন দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে যে প্রোক্যারিওটা আদিকোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়, এককোষী আণুবীক্ষণিক জীব। তাহলে এরা সবাই কি, প্রোক্যারিওটা হচ্ছে এরা আদিকোষী, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, এবং এরা এককোষী এবং আণুবীক্ষণিক জীব। এদের একটি মাত্র রাজ্য আছে, রাজ্যটা হচ্ছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্যগুলো এইভাবে না পড়ে আমরা ধারাবাহিকভাবে লিখব, শনাক্তকারী মানে এই মনেরা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য এখানে লিখব। মনেরা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা এইভাবে 1-2 দিয়ে লিখব।
1 নাম্বার দিব। দেখেন এরা কি এককোষী ফিলামেন্টাস। আচ্ছা, এখানে একটা কথা, ফিলামেন্টাস মানে কি? এই যে আমরা এখানে যে এটা দেখতেছি, এটা হচ্ছে নীলক, সবুজ শৈবাল বা নষ্টক। এই নষ্টকটা দেখতে কিসের মতো? সূত্রক বা সুতার মতো। এই ফিলামেন্টাস মানে হচ্ছে সূত্রাকার। ফিলামেন্ট মানে কি? সূত্র। তাহলে এরা হচ্ছে এককোষী। এখানে যে ব্যাকটেরিয়াটা দেখছেন, এরা কি? এককোষী। এককোষী। তাহলে দেখেন এরা এককোষী, ফিলামেন্টাস মানে সূত্রাকার, একটির পর একটি লম্বাভাবে যুক্ত হয়েছে। যখন এরা ফিলামেন্টাস হবে বা সূত্রাকার হবে, তখন এই যে একটার পর একটা এরকম যুক্ত হবে। এবং এরা কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে এরা একত্রে অবস্থান করবে। দেখেন এরা সবাই একত্রে অবস্থান করছে। আপনারা যদি ব্যাকটেরিয়া গুলো দেখেন, তাহলে দেখবেন ব্যাকটেরিয়া এরকম একত্রে অবস্থান করছে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে। তাহলে আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য লিখব কি? ওকে, আমরা এখানে 1 নাম্বার লিখব হচ্ছে এরা এককোষী। এককোষী। তারপরে হচ্ছে কি? ফিলামেন্টাস। ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এবং কলোনিয়াল। তাহলে এখানে এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল, এই কথাগুলো যদি বোঝেন তাহলে এটা মনে রাখা খুব সহজ। এরপরে 2 নাম্বার হচ্ছে এদের ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। আমরা এখানে আগেই দেখেছি, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে এই যে মানে পেঁচানো কোচানো বিষয় আছে, এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন বস্তু। তো ব্যাকটেরিয়াতে ক্রোমাটিন বস্তু আছে, বাট এই নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ালাস থাকে না। তাহলে এদের কি? ক্রোমাটিন বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকে। তাহলে এদের ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। তাহলে কি নাই? কিন্তু কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। তারপরে হচ্ছে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এরপর হচ্ছে 4 নাম্বার, এদের মানে সংখ্যা বৃদ্ধি হয় হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে। অর্থাৎ আপনি যদি একটা ব্যাকটেরিয়াকে এইভাবে মাঝখান দিয়ে কেটে দেন, ভাগ করে দেন, তাহলে সরাসরি 2টা ব্যাকটেরিয়া হবে। তো এদের কোষ বিভাজন পদ্ধতি হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতি। কোষ বিভাজন হয় দ্বিবিভাজন পদ্ধতিতে। দ্বিবিভাজন পদ্ধতিতে। এরপর হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে কিভাবে? শোষণ পদ্ধতিতে। খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে অথবা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে। তাহলে খাদ্য গ্রহণ পদ্ধতি, খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণ, তারপরে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। শোষণ পদ্ধতিতে, তবে অনেকে আছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে। সালোক
বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এখানে দেখেন এই ব্যাকটেরিয়া শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, যেহেতু নীলব সবুজ শৈবাল, এটা হচ্ছে সবুজ সবুজ, তাই এরা এই সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে। এর একটা উদাহরণ আমরা দেই। উদাহরণ হিসাবে আছে কি, উদাহরণ আছে হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং নষ্ট নষ্ট তো আমরা এখানে দেখেন আমরা কয়েকটা বিষয় লিখছি। এরা হচ্ছে প্রথমত এদের আকার কিরকম এবং এরা কিভাবে বসবাস করে। দ্বিতীয় নাম্বার লিখছি এদের আসলে এই কোষটা কিরকম, এরা কি সুগঠিত নাকি সুগঠিত নয়। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি লিখছি, মানে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। এরপরে আমরা লিখছি যে খাদ্য কোষ বিভাজন হয় কি পদ্ধতিতে, মানে এরা সংখ্যা বৃদ্ধি করে কিভাবে। এবং সর্বশেষ লিখছি এরা খাদ্য গ্রহণ করে কিভাবে, এবং শেষে একটা উদাহরণ দিয়ে দিছি। তো আমরা এটা এটা শুধুমাত্র মনেরা রাজ্যের ক্ষেত্রে না, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এইভাবে খুব সহজে একটা রাজ্যের শনাক্তকারী, মানে কিভাবে আমরা বুঝবো যে এটা হচ্ছে এই রাজ্যের জীব। আমি যদি ব্যাকটেরিয়া বলি যে ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব, বর্ণনা করো। ধরেন আপনার একটা ছবি আসলো পরীক্ষায়, এরকম একটা ছবি দিছে, এরকম এরকম একটা ছবি দিছে, এরকম একটা ছবি দিছে, এটা ক নাম্বার দিছে। গ নাম্বার প্রশ্নে আসবে যে জীবটি জীবটি কোন রাজ্যের ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো অথবা বর্ণনা করো, যেটাই বলে। বর্ণনা করতে বলুক আর ব্যাখ্যা করতে বলুক, সেক্ষেত্রে আমরা লিখব কি, প্রদত্ত জীবটি কোন রাজ্যের আমরা জানি হচ্ছে, আমরা প্রথমে লিখব যে জীবটি শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথমে কি লিখব, যে শনাক্তকারী বৈশিষ্ট্য বা প্রদত্ত জীবটি ব্যাকটেরিয়া, বা আমরা সরাসরি ব্যাকটেরিয়া না লিখে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারি। আমরা ব্যাকটেরিয়া, এরপর লিখব শনাক্তকারী। ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটি জীব এবং শনাক্তকারী বৈশিষ্ট্য দিয়ে, এখানে যে আমরা এই যে লিখছি মনেরা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য, এখানে এই যে এই কয়টা লিখে দিব এবং লিখবো, এরপরে লিখবো উপরিক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত জীবটি হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে আমরা যদি যে কোনো ছবি দিয়ে এই নষ্টক আসুক আর হচ্ছে ব্যাকটেরিয়া আসুক, এই ছবিগুলো যদি উদ্দীপকে থাকে এবং যদি বলে উপরিক্ত জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করে, তাহলে প্রথমে আমরা লিখবো যে জীবটি আসলে কি সেটা আমরা আগে লিখে নিব। যদি নষ্টক হয় তাহলে লিখবো নষ্টক, প্রদত্ত জীবটি হচ্ছে নষ্টক, অথবা যদি ব্যাকটেরিয়া হয় তাহলে লিখবো প্রদত্ত জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর লিখবো যে নষ্টক বা ব্যাকটেরিয়া যেটাই আসুক, যে এটি হচ্ছে মনেরা রাজ্যের একটি অন্তর্ভুক্ত জীব। তারপর লিখবো মনেরা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য লিখে লিখবো যে উপরিক্ত বৈশিষ্ট্যের কারণে প্রদত্ত জীবটি হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, এখানে খুব সহজভাবে লেখা যায়। একইভাবে আমরা পরেরটা দেখি। এখানে দেখেন ইউক্যারিওটা আমরা আগে পড়ছি। ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী, নিউক্লিয়াস সুগঠিত, এককোষী বহুকোষী উভয় হতে পারে। এরা এককভাবে অথবা কলোনিয়াল, কলোনিয়াল মানে হচ্ছে একত্রে অবস্থান করে এবং আকারে অথবা দলবদ্ধভাবে বসবাস করে। একইভাবে আমরা এখানে যেভাবে লিখছি মনেরা রাজ্যে, একইভাবে প্রোটিস্টা রাজ্যেরও লিখতে পারি। কিভাবে, প্রথমে দেখেন প্রোটিস্টা রাজ্যের জীবগুলো দেখতে কেমন, এখানে লেখা আছে এরা এককোষী এবং বহুকোষী, কলোনিয়াল, ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে আমরা প্রথমে লিখবো এরা এককোষী, বহুকোষী এবং কলোনিয়াল, এটা আবার ফিলামেন্টাস, এটা আগে লিখবো। তারপর লিখবো এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তারপর লিখবো হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। মানে নিউক্লিয়াস সুগঠিত মানেই হচ্ছে এদের নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ থাকে, প্রোটিন থাকে, কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, মানে সকল কোষীয় অঙ্গাণু থাকে। এই যে এখানে যেমন লিখছি কি, যে রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এখানে লিখবো যে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। এখানে প্রথমটা লিখবো কিরকম, এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল, এটা আগে লিখে নিলাম। এরপরে এরা বসবাস করে কেমনে, এরা দলবদ্ধভাবে, এটা আমরা উপরে লিখছি। এরপর এদের ক্রোমাটিন বস্তু হিসেবে কি থাকে এবং নিউক্লিয়াসটা কিরকম সেটা লিখবো। আমরা লিখবো নিউক্লিয়াস সুগঠিত এবং ক্রোমাটিন বস্তু হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এদের কি কি কোষীয় অঙ্গাণু থাকে, এদের সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে।
এরপরে লিখবো হচ্ছে এরা কোষ বিভাজন হয় কিভাবে। দেখেন এখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়, যে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। এরপর হচ্ছে এরা মানে খাদ্য গ্রহণ করে কিভাবে, এই যেখানে লেখা আছে ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তো এইগুলো আগে খাতার ভিতরে সুন্দর করে লিখতে হবে, একটু সংক্ষিপ্ত আকারে লিখতে হবে প্রত্যেকটাই। এবং এরা কনজুগেশন পদ্ধতিতে, এবং আরেকটা কি পদ্ধতি, মাইটোসিস পদ্ধতিতে প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে জৈবিকভাবে ভিন্ন গঠনযুক্ত একক এবং দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনকরণ ঘটে, কোনো ভ্রূণ গঠিত হয় না। এখানে কি গঠিত হয় না, কোনো ভ্রূণ গঠিত হয় না। কনজুগেশনের মাধ্যমে জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে প্রজনন ঘটে। এদের উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। এরপর দেখেন ফানজাই, একইভাবে লিখব অধিকাংশ স্থলজ মৃতজীবী পরজীবী দেহ এককোষী অথবা মাইসেলিয়াম। আচ্ছা, এককোষী এবং মাইসেলিয়াম, এককোষী এবং মাইসেলিয়াম, মাইসেলিয়াম মানে সরু সুতার মতো দেহ আর কি। ছত্রাকের দেহকেই মাইসেলিয়াম বলা হয়। এগুলো নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, এটি হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এখানে লেখা নাই। এটার কোষ প্রাচীর হচ্ছে, এর কোষ প্রাচীর থাকে পলিস্যাকারাইড, কোষ প্রাচীর গঠিত, কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ওকে, এরপরে হচ্ছে এরা বংশবৃদ্ধি করে কিভাবে, বংশবৃদ্ধি করে ক্লোরোপ্লাস্টের অনুপস্থিত থাকে, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্য শোষণ পদ্ধতিতে গ্রহণ করে। এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, যেমন ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এরপর হচ্ছে প্লান্টি, এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যু তত্ত্ব বিদ্যমান, এদের ফুল সৃষ্টি হয়, তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়, প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন আইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতিতে শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন। অর্থাৎ এদের যে গ্যামেট থাকে এটা ভিন্ন ধরনের হয়, ভিন্ন ধরনের গ্যামেট যুক্ত এরকম যৌন মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস ধরনের। এরা আর্কিগোনিয়েট এবং আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক, অর্থাৎ এদের ফুল হয়। এদের উন্নত, যেমন উদাহরণ হচ্ছে উন্নত উদ্ভিদ প্লান্টি বিভাগের ছকের মাধ্যমে দেখানো হলো যে প্লান্টি রাজ্য দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইট, আর একটা হচ্ছে ট্রাকিওফাইট। ব্রায়োফাইটের মধ্যে আছে এরা পানি সংবহনতন্ত্র উদ্ভিদ, মলবর্গীয় উদ্ভিদ। আর ট্রাকিওফাইটের মধ্যে আছে ফানবর্গীয়, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। ওকে, এইটা একটু মনে রাখতে হবে যে প্লান্টিরা যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্রায়োফাইট, এরা পানি সংবহনতন্ত্রবিহীন উদ্ভিদ, আর ট্রাকিওফাইট পানি সংবহনতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ। এদের মধ্যে আছে হচ্ছে, আর ব্রায়োফাইটের মধ্যে সকল মলবর্গীয় হচ্ছে ব্রায়োফাইট, আর ট্রাকিওফাইটের মধ্যে আছে ফান, নগ্নবীজী এবং আবৃতবীজী। এটা সম্ভবত হবে টেরিডোফাইট। আচ্ছা, এরপর আছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে এরা নিউক্লিয়াস ও বহুকোষী প্রাণী, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হবে, এবং এরা বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নাই, প্লাস্টিক, কোষ গহ্বর নাই। এদের কি নাই, প্লাস্টিক নাই, কোষ প্রাচীর নাই এবং কোষ গহ্বর নাই। প্লাস্টিক না থেকে এরা হেটারোট্রফিক, অর্থাৎ এরা নিজের খাদ্য পরভোজী, এরা গলৎকরণ করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দেহে জটিল টিস্যু তত্ত্ব বিদ্যমান, এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড, পুরুষ এবং স্ত্রী যৌনাঙ্গের হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর তৈরি হয়। এদের ভ্রূণের তিনটে স্তর, একটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। উপজাত সকল অমেরুদণ্ড এবং মেরুদণ্ড প্রাণী হচ্ছে এই রাজ্যের অন্তর্ভুক্ত। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থমাস কেভলিয়ার স্মিথ, কত সালে, 2004 সালে জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা
নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়ার রাজ্য হিসাবে পুনঃ নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেন। এ বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরো বিস্তারিত জানবে। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলো যে বৈচিত্র্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময়ে পরবর্তী অধ্যায়ে সেগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হবে। এখানে দেখেন 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেফলিয়ার স্মিথ তিনি কি করছেন, জীবজগতের 25টাকে প্রোটোজোয়া এবং ক্র্যামিস্টা নামে দুটি ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্যের পুনঃ নামকরণ করেন। মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে পুনঃনামকরণ করেন। এভাবে তিনি এখানে কি করছে, যে 25টা রাজ্যটাকে প্রোটোজোয়া এবং ক্র্যামিস্টা নামে ভাগ করছে এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে ভাগ করছে। অর্থাৎ তিনি ছয়টা ভাগে ভাগ করছেন, 6টা রাজ্যে ভাগ করছেন। রাজ্য ভাগ করছেন কে, এই যে কেভলিয়ার স্মিথ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা এমসিকিউতে আসে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।